1854 সালের এক সন্ধ্যায় ফোর্ট উইলিয়ামের কাছে একটি মাঠে ব্রিটিশ সেনারা প্রথম ফুটবল ম্যাচ খেললো। সমুদ্র পেরিয়ে ব্রিটিশরা এলো তাদের জাহাজে, তাদের বন্দুক আর ব্যবসার স্বপ্ন নিয়ে। 1870-এর দশকের কলকাতায় যখন শহরের রাস্তাঘাটে ব্রিটিশ শাসনের ছায়া পড়তো আর ফোর্ট উইলিয়ামের মাঠে ইংরেজ সৈন্যদের হাসি ঠাট্টার শব্দ ভেসে আসতো, তখন একটি বালকের মনে নতুন এক স্বপ্ন জন্ম নিল। সেই বালকের নাম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1911 সালের কথা। মোহনবাগান ক্লাব, যার খেলোয়াড়রা খালি পায়ে খেলত, আইএফএসিল ফাইনালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দিল। 1950 সালে ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও তারা যায়নি। যখন ভারতের মাটিতে মুঘল সম্রাটদের ঘোড়ার খুরের শব্দ আর রাজপ্রাসাদের ঐশ্বর্য গল্প বলতো, তখন এই দেশে আধুনিক ফুটবলের নাম নিশানা ছিল না। তবে বল নিয়ে খেলার ধারণা একেবারে নতুন ছিল না। গ্রামের মাঠে উৎসবের আনন্দে লোকেরা কখনো কখনো চামড়ার বা কাঠের বল পায়ে ঠেলতো, হাতে ছুঁড়ত, কিন্তু সেসব ছিল শুধুই খেলার ছলে। কোনো নিয়মের বাঁধনে বাধা ছিল না। তারপর এলো 1800 শতাব্দী। সমুদ্র পেরিয়ে ব্রিটিশরা এলো তাদের জাহাজে, তাদের বন্দুক আর ব্যবসার স্বপ্ন নিয়ে। তাদের সঙ্গে এলো একটি নতুন খেলা, ফুটবল। এই খেলাটি তখন ইংল্যান্ডে সবে নিয়মে বাধা পড়ছিল। 1863 সালে ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে আধুনিক ফুটবলের জন্ম হয়েছিল সেখানে। আর ভারতে ব্রিটিশ সেনারা তাদের ব্যারাকে শহরের ক্লাবগুলোতে এই খেলা নিয়ে এলো। কলকাতা, তখনকার ক্যালকাটা, ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। 1854 সালের এক সন্ধ্যায় ফোর্ট উইলিয়ামের কাছে একটি মাঠে ব্রিটিশ সেনারা প্রথম ফুটবল ম্যাচ খেলল। মাঠে ধুলো উঠছিল, সৈন্যরা হাসি ঠাট্টার মধ্যে পায়ে পায়ে বল ঠেলছিল। স্থানীয় লোকজন যারা কৌতূহলী চোখে দেখতে এসেছিল, তাদের কাছে এই খেলা ছিল অদ্ভুত। কিন্তু সেই অদ্ভুত বিষয় ধীরে ধীরে মুগ্ধতায় রূপ নিল। তবে 1850-এর দশকে কলকাতার ব্যারাকপুরে প্রথম ফুটবল ম্যাচের উল্লেখ পাওয়া যায়। কলকাতার রাজপথে ব্রিটিশ ক্লাবগুলোতে ফুটবল জনপ্রিয় হতে লাগলো। 1870-এর দশকে কলকাতার ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব ফুটবল খেলার জন্য একটি দল গঠন করলো। এই সময় থেকে স্থানীয় ভারতীয়রা, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, এই খেলার প্রতি আকৃষ্ট হলো। কিন্তু তখনও ফুটবল ছিল শহুরে ব্রিটিশদের ক্লাবের খেলা। 1870-এর দশকের কলকাতায় যখন শহরের রাস্তাঘাটে ব্রিটিশ শাসনের ছায়া পড়তো আর ফোর্ট উইলিয়ামের মাঠে ইংরেজ সৈন্যদের হাসি ঠাট্টার শব্দ ভেসে আসতো, তখন একটি বালকের মনে নতুন এক স্বপ্ন জন্ম নিল। সেই বালকের নাম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, যিনি পরে ভারতীয় ফুটবলের জনক হিসেবে পরিচিত হয়ে উঠবেন। নগেন্দ্র প্রসাদ তখন মাত্র 8 বছরের এক কিশোর, হেয়ার স্কুলের ছাত্র। একদিন 1877 সালের এক বিকেলে তিনি তার বন্ধুদের সঙ্গে শোভাবাজারের কাছে ঘুরতে গিয়েছিলেন। হঠাৎ তার চোখে পড়ল ফোর্ট উইলিয়ামের মাঠে। সেখানে কিছু ব্রিটিশ সৈন্য একটি চামড়ার বল পায়ে ঠেলে খেলছে। বলটি মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছে। সৈন্যরা হাসছে, দৌড়চ্ছে আর একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে। নগেন্দ্র চোখ ধাঁধিয়ে গেল। এ কি অদ্ভুত খেলা! তিনি মুগ্ধ হয়ে দেখতে লাগলেন। বাড়ি ফিরে নগেন্দ্রর মন পড়ে রইল সেই বলের খেলায়। তিনি ভাবলেন, এই খেলা আমাদেরও খেলা উচিত। কেন শুধু ইংরেজরা খেলবে? তখনকার কলকাতায় ব্রিটিশদের ক্লাবে ফুটবল খেলা হতো, কিন্তু ভারতীয়দের জন্য এটি ছিল দুর্লভ। নগেন্দ্র স্থির করলেন তিনি এই খেলাকে নিজেদের মধ্যে ছড়িয়ে দেবেন। কিন্তু খেলার জন্য বল কোথায় পাবেন? তখন তো দোকানে ফুটবল কেনা যেত না। নগেন্দ্র তার বন্ধুদের ডাকলেন। তারা একটি রাবারের বল জোগাড় করলেন, যা আকারে ফুটবলের মতোই ছিল। শোভাবাজারের একটি খোলা মাঠে তারা জড়ো হলেন। নিয়ম জানা ছিল না, তবে নগেন্দ্র ইংরেজদের খেলা দেখে একটি ধারণা করে নিয়েছিলেন। তিনি বললেন, দুটো দল হবে, বলটাকে পায়ে ঠেলে ওই গাছের কাছে নিয়ে যেতে হবে, হাত ব্যবহার করা যাবে না। বন্ধুরা হাসতে হাসতে রাজি হয়ে গেল। সেই প্রথম খেলাটি ছিল হাসি, ধুলো আর উত্তেজনায় ভরা। কখনো বল এদিকে যাচ্ছে, কখনো ওদিকে, কেউ পড়ে যাচ্ছে, কেউ হাসছে। কিন্তু নগেন্দ্র বুঝলেন এই খেলা শুধু মজা নয়, একটা শক্তি আছে, একতার শক্তি, প্রতিযোগিতার শক্তি। তিনি আরো বেশি বন্ধুকে জড়ো করলেন। স্কুলের মাঠে, পাড়ার মাঠে এই খেলা
ছড়িয়ে পড়তে লাগলো। 1880 সালে নগেন্দ্র আরো বড় স্বপ্ন দেখতে লাগলেন। তিনি ভাবলেন শুধু বন্ধুদের সঙ্গে খেললে হবে না, এটাকে সংগঠিত করতেই হবে। তাই তিনি গড়ে তুললেন ভারতের প্রথম ফুটবল ক্লাব, বয়েজ ক্লাব। এই ক্লাবে স্থানীয় যুবকরা জড়ো হতে লাগলো। তারা নিয়মিত খেলা শুরু করলো। নগেন্দ্র নিজে খেলতেন, বন্ধুদের শেখাতেন, এমনকি ব্রিটিশদের সঙ্গে প্রতিযোগিতার জন্য দল প্রস্তুত করতেন। কিন্তু ব্রিটিশরা তখন ভারতীয়দের এই খেলায় অংশগ্রহণকে হালকাভাবে নিত। তারা ভাবতো ফুটবল তাদের খেলা, ভারতীয়রা শুধু দেখবে। নগেন্দ্র এই ধারণা ভাঙতে চাইলেন। তিনি আরো ক্লাব গড়ে তুললেন। শোভাবাজার ক্লাব, হাওড়া ইউনিয়ন ক্লাব। 1883 সালে তিনি কলকাতায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু করলেন, যেখানে ফুটবল ম্যাচ ছিল মূল আকর্ষণ। একদিন শোভাবাজার ক্লাবের একটি ম্যাচে নগেন্দ্র দল ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে খেলতে নামলো। মাঠে হাজার হাজার দর্শক জড়ো হয়েছিল। ভারতীয় খেলোয়াড়রা খালি পায়ে সাধারণ পোশাকে খেলছিল। ব্রিটিশরা হাসছিল। কিন্তু খেলা শুরু হতেই মাঠের দৃশ্য বদলে গেল। নগেন্দ্র দলের দৌড়, বল নিয়ন্ত্রণ আর একতা দেখে সবাই অবাক। সেই দিন তারা জিতল না, কিন্তু একটি বার্তা দিয়ে দিল, ভারতীয়রাও ফুটবল খেলতে পারে, আর পারে জিততেও। নগেন্দ্রর এই উদ্যোগই ফুটবলকে কলকাতার মাঠ থেকে ভারতের গ্রাম শহরে ছড়িয়ে দিল। তার প্রচেষ্টায় মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাব গড়ে উঠল। 1911 সালের কথা। মোহনবাগান ক্লাব, যার খেলোয়াড়রা খালি পায়ে খেলত, আইএফএ শিল্ড ফাইনালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দিল। সেই জয় শুধু খেলার জয় নয়, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠল। মাঠের বাইরে হাজার হাজার মানুষ উল্লাসে ফেটে পড়ল। ফুটবল তখন শুধু খেলা নয়, একটি আন্দোলন হয়ে উঠল। 1911 সালে যখন মোহনবাগান আইএফএ শিল্ড জিতল, তখন নগেন্দ্র স্বপ্ন পূরণ হলো। তিনি হয়তো মাঠের বাইরে দাঁড়িয়ে হাসছিলেন, কারণ তারই হাতে গড়া ভিতের ওপর ভারতীয় ফুটবলের গৌরব দাঁড়িয়ে গেছে। এইভাবেই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী একটি রাবারের বল আর একটি স্বপ্ন নিয়ে ভারতে ফুটবলের যাত্রা শুরু করলেন। এদিকে বাংলার বাইরেও ফুটবল ছড়িয়ে পড়ল। মহারাষ্ট্রে পুনের মাঠে স্থানীয় যুবকরা ফুটবল খেলতে শুরু করলো। কেরালার মালাবার অঞ্চলে, বিশেষ করে কারেমাল্লাপুরাম আর কোঝিকোডে ফুটবল গ্রামের মাটিতে শিকড় গাড়ল। সেখানকার 7-5 ফুটবল টুর্নামেন্ট, যাকে সেভেন্থ বলা হয়, আজও জনপ্রিয়। এইভাবেই ফুটবল ভারতে এলো ব্রিটিশদের জাহাজে চড়ে, কলকাতার মাঠে প্রথম পা রেখে, আর তারপর ভারতীয়দের হৃদয়ে জায়গা করে নিল। 1889 সালে কলকাতার ফুটবল আরো এক ধাপ এগিয়ে গেল। ভূপেন্দ্রনাথ বসু, জ্ঞানেন্দ্রনাথ মিত্রের মতো বিশিষ্ট বাঙালিরা মিলে গড়ে তুললেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এটি শুধু ফুটবলের জন্য নয়, ক্রিকেট, হকির মতো খেলার জন্য গঠিত হলো। কিন্তু ফুটবলে মোহনবাগান একটি কিংবদন্তি হয়ে উঠল। তারা খালি পায়ে খেলতো, সাধারণ পোশাকে, তবু তাদের খেলায় ছিল আগুন। 1920 সালে আরেকটি কিংবদন্তি ক্লাব জন্ম নিল, ইস্ট বেঙ্গল ক্লাব। পূর্ববঙ্গের অভিবাসীরা এই ক্লাবকে তাদের হৃদয়ের অংশ করে নিল। মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ফুটবলকে একটি উৎসবে পরিণত করলো। কলকাতার ময়দানে তাদের ম্যাচ দেখতে লাখো লাখো মানুষ জড়ো হতো। এই দুই ক্লাব ভারতীয় ফুটবলের সোনালী যুগের সূচনা করলো। কলকাতার ক্লাবগুলো যখন ফুটবলের আগুন জ্বালালো, তখন অন্য অঞ্চলেও এই খেলা ছড়িয়ে পড়লো। ক্লাবগুলোর পাশাপাশি টুর্নামেন্টও শুরু হলো। 1889 সালে ট্রেডস কাপ আর 1893 সালে আইএফএ শিল্ড চালু হলো। এই টুর্নামেন্টগুলো ভারতীয় আর ব্রিটিশ দলের মধ্যে প্রতিযোগিতার মঞ্চ তৈরি করলো। ফুটবল মাঠে জয়লাভ হয়ে উঠল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতীকী বিজয়। ক্লাবগুলো শুধু খেলার জায়গা ছিল না, এগুলো ছিল ভারতীয়দের একতার মঞ্চ, ভারতীয়দের জাতীয়তাবাদের আগুন। মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাবগুলো ব্রিটিশ দলের সঙ্গে লড়াই করে নিজেদের প্রমাণ করছিল। 1930-এর দশকে ডুরান্ড কাপ 1888 এবং রোবার্ট কাপ 1891 সালে জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পায়। এই টুর্নামেন্টগুলোতে ভারতীয় ক্লাবগুলোর সাফল্য ব্রিটিশদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে ভারতীয়রা ফুটবলে তাদের সমকক্ষ। 1937 সালে মোহনবাগান আবার আইএফএ শিল্ড জেতে, যা ভারতীয় ফুটবলের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। এই সময়ের খেলোয়াড়রা যেমন গোষ্ঠপাল, শৈলেন মান্না, সামাদের মতো প্লেয়াররা মাঠে কিংবদন্তি হয়ে উঠেছিলেন। তাদের খেলা শুধু দক্ষতার নয়, বরং আবেগের, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যেত। কলকাতার ময়দানে ফুটবল ম্যাচগুলো জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিল। স্বাধীনতা সংগ্রামের সময় মানুষ মাঠে এসে দলকে সমর্থন করত, আর এই সমর্থন ছিল তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতিফলন। ইস্ট বেঙ্গল ক্লাবের উত্থান বিশেষভাবে
পূর্ববঙ্গের অভিবাসীদের মধ্যে একতার বন্ধন তৈরি করেছিল। তাদের ম্যাচগুলোতে পূর্ববঙ্গের মানুষ নিজেদের পরিচয় খুঁজে পেত। একইভাবে মোহনবাগান পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে গর্বের প্রতীক ছিল। এই দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা ফুটবলকে একটি সাংস্কৃতিক ঘটনায় পরিণত করেছিল। এই সময়ে ভারতীয় জাতীয় ফুটবল দলের সূচনা হয়, যদিও এটি পুরোপুরি সংগঠিত ছিল না। 1937 সালে ভারত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF এর অধীনে আন্তর্জাতিক ম্যাচ খেলতে শুরু করে। 1938 সালে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যায়, যেখানে তারা কিছু ম্যাচে জয় পায়। তবে জাতীয় দল তখনও মূলত কলকাতার ক্লাব ভিত্তিক খেলোয়াড়দের উপর নির্ভরশীল ছিল। মোহনবাগান ইস্ট বেঙ্গল থেকে খেলোয়াড়রা জাতীয় দলে যোগ দিত। এই সময়ে জাতীয় দলের সামনে বড় চ্যালেঞ্জ ছিল অর্থের অভাব, অবকাঠামোর দুর্বলতা এবং ঔপনিবেশিক শাসনের বিধিনিষেধ। ব্রিটিশরা ফুটবলকে তাদের নিয়ন্ত্রণে রাখতে চাইতো, আর ভারতীয় ক্লাবগুলোর জন্য সঠিক প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা ছিল সীমিত। তবু খালি পায়ে এই খেলোয়াড়রা তাদের দক্ষতা ও আবেগ দিয়ে বিশ্বের কাছে নিজেদের পরিচয় দিচ্ছিল। হায়দ্রাবাদের ধুলোমাখা গলিঘাটে 1909 সালের এক গ্রীষ্মের সকালে জন্ম নিল একটি ছেলে, নাম সৈয়দ আব্দুল রহিম। সে সময় কে জানতো এই ছেলেটি একদিন ভারতীয় ফুটবলের স্বপ্নের স্থপতি হবে। ছোটবেলায় রহিমের পড়াশোনার পাশাপাশি মন পড়ে থাকতো ফুটবলের ময়দানে। পাড়ার মাঠে ব্রিটিশদের খেলা দেখে তাদের সঙ্গে পায়ে পায়ে লড়ে সে শিখে নিল ফুটবলের কৌশল আর আবেগ। রহিম বড় হয়ে স্কুল শিক্ষক হলেন, কিন্তু তার হৃদয় ছিল মাঠে। 1930-এর দশকে হায়দ্রাবাদের স্থানীয় ক্লাবগুলোতে খেলতে খেলতে তিনি বুঝলেন ফুটবল শুধু খেলা নয়, একটি শিল্প। তিনি হায়দ্রাবাদ ফুটবল অ্যাসোসিয়েশনের হয়ে কাজ শুরু করলেন। 1942 সালে সেক্রেটারি হয়ে তিনি স্থানীয় ফুটবলকে গড়ে তুলতে মন দিলেন। তার চোখে স্বপ্ন ছিল ভারতীয় ফুটবলকে বিশ্বের দরবারে তুলে ধরা। হায়দ্রাবাদ সিটি পুলিশ ফুটবল ক্লাবের দায়িত্ব নিয়ে রহিম তার জাদু দেখাতে শুরু করলেন। তিনি খেলোয়াড়দের শুধু বল কিভাবে লাথি মারতে হয় তা শেখাননি, তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুললেন। তার উদ্ভাবনী 4-4 ফরমেশন ছিল যেন মাঠের ক্যানভাসে আঁকা একটি মাস্টারপিস। তার দল রোভার্স কাপ, ডুরান্ড কাপ জিতে দেশের মানুষের নজর কাড়ল। 1949 সালে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের কোচ হিসেবে তার প্রথম পদক্ষেপ পড়ল। এরপর 1950 সালে তিনি হয়ে উঠলেন ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ। 1950 সালের এক উষ্ণ সকালে হায়দ্রাবাদের একটি পুরনো ক্লাব হাউসে সৈয়দ আব্দুল রহিম, যিনি রহিম সাহেব নামে পরিচিত, ভারতীয় জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিলেন। তিনি যে দলের হাল ধরলেন সেটি ছিল যেন একটি ঝড়ে ভাঙা নৌকো, উদ্দেশ্যহীন, শৃঙ্খলাহীন আর সম্ভাবনায় ঠাসা, কিন্তু দিশা হারানো। এই গল্প সেই সময়ের ভারতীয় ফুটবল দলের অবস্থার, যখন রহিম সাহেব এসে তাদের মাঠের যোদ্ধায় রূপ দিলেন। ভারত তখন সবে স্বাধীন হয়েছে, মাত্র 3 বছর হলো ব্রিটিশ শাসন থেকে মুক্ত। দেশে তখন নতুন জাতি গঠনের উত্তেজনা, কিন্তু ফুটবলের মাঠে ছিল শুধু বিশৃঙ্খলা। জাতীয় দল ছিল একদল তরুণের সমষ্টি, যারা প্রতিভাবান হলেও একতার অভাবে জর্জরিত। কলকাতার মোহনবাগান ও ইস্টবেঙ্গল, বোম্বের ক্লাবগুলো আর হায়দ্রাবাদের সিটি পুলিশের মতো স্থানীয় দল থেকে খেলোয়াড় বাছা হতো, কিন্তু নির্বাচন প্রক্রিয়া ছিল এলোমেলো। আঞ্চলিক পক্ষপাত আর প্রভাবের খেলায় সেরা প্রতিভাও প্রায়শই হারিয়ে যেত। দলের খেলোয়াড়রা ছিলেন অপেশাদার। দিনের বেলায় তারা অন্য কাজ করত, কেউ কেরানি, কেউ ছোটখাটো ব্যবসায়ী, কেউ বা শ্রমিক। ফুটবল ছিল তাদের ভালোবাসা, কিন্তু তা থেকে জীবিকা নির্বাহের কোনো পথ ছিল না। ফিটনেস প্রোগ্রাম বা টেকনিক্যাল কোচিং এর ধারণাও ছিল না। খেলোয়াড়রা মাঠে নামতেন, বল পায়ে নিয়ে দৌড়তেন, কিন্তু কোনো পরিকল্পিত কৌশল ছিল না। ম্যাচের শেষ দিকে ফিটনেসের অভাবে তারা হাঁপিয়ে যেতেন। ধুলো মাখা পিচ, যেখানে বল ঠিক মতো গড়াতো না। অনেক সময় খেলোয়াড়দের খালি পায়ে খেলতে হতো, কারণ জুতোর ব্যবস্থা ছিল না। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তখনও শৈশবকালে। তাদের কাছে ছিল না পর্যাপ্ত অর্থ, ছিল না কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সরঞ্জামের অভাবে খেলোয়াড়দের প্রশিক্ষণ ছিল সীমিত। কোচিং এর দায়িত্ব কখনো কখনো বিদেশি কোচদের দেওয়া হতো, কিন্তু তারা ভারতীয় খেলোয়াড়দের মন ও সংস্কৃতি বুঝতেন না, ফলে দলের সঙ্গে তাদের দূরত্ব থেকে যেত। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফুটবল দল ছিল প্রায় অজানা। 1948 সালে লন্ডন অলিম্পিকে তারা প্রথমবার খেলতে গিয়েছিল, কিন্তু ফ্রান্সের কাছে 2-1 গোলে হেরে ফিরে আসে। খালি পায়ে খেলার জন্য বিশ্বের কাছে তারা হয়েছিল হাসির পাত্র। 1950 সালে ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও তারা যায়নি। এশিয়ার মধ্যেও ভারতের অবস্থান ছিল দুর্বল। শ্রীলঙ্কা বা বার্মার মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খেললেও কোনো ধারাবাহিক সাফল্য ছিল না। দলের ভেতরেও ছিল বিভেদ। কলকাতার খেলোয়াড়রা ভাবতো তারাই সেরা, বোম্বের খেলোয়াড়রা তাদের নিয়ে ঠাট্টা করত। এই আঞ্চলিক দ্বন্দ্ব দলের ঐক্য ভেঙে দিত।
মাঠে খেলার সময় কেউ বল ধরতো, কেউ দৌড়তো, কিন্তু কোনো টিমওয়ার্ক ছিল না। খেলার ধরন ছিল এলোমেলো, যেন একদল ছেলে শুধু বলের পেছনে ছুটছে। এই অন্ধকার সময়ে এলেন রহিম সাহেব। তিনি দেখলেন একটি দল যার হৃদয়ে আগুন আছে কিন্তু পথ নেই। হায়দ্রাবাদ সিটি পুলিশ দলকে গড়ে তোলার অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল কিভাবে একটি দলকে শৃঙ্খলায় আনতে হয়। তিনি জানতেন এই খেলোয়াড়দের শুধু বল কিভাবে লাথি মারতে হয় তা শেখালে হবে না, তাদের মনে বিশ্বাস জাগাতে হবে, তাদের এক করতে হবে। তিনি এলেন তার 4-2-4 ফরমেশন নিয়ে, যা ছিল বিশ্ব ফুটবলে তখনকার নতুন ধারা। তিনি খেলোয়াড়দের শিখিয়ে দিলেন শৃঙ্খলা, টিমওয়ার্ক আর আক্রমণাত্মক খেলার কৌশল। এই ভাঙাচোরা দলটি তার হাতে ধীরে ধীরে রূপ নিল একটি স্বপ্নের দলে, যা পরে এশিয়ান গেমসে সোনা আর অলিম্পিকে গৌরব এনে দিল।